ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ হবে, সোনা কিনবেন ভাবছেন, বুঝে উঠতে পারছেন না এটা এই দুই মূল্যবান ধাতু কেনার সঠিক সময় কিনা, দাম বাড়লো না কমলো তা নিয়ে চিন্তা করছেন, তাহলে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে। আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনার মনের সব প্রশ্ন দূর করে দিতে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, আমেরিকার হঠাৎ নীতি প্রণয়নে জ্বালানির পাশাপাশি প্রভাব পড়েছে সোনার উপর দামে। গত বছরের তুলনায় সোনার উপর দাম বাড়লেও শেয়ার বাজারের পরিভাষায় প্রায় 7% মূল্য হ্রাস হয়েছে হলুদ ধাতুর। ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক বিক্রির চাপে সোনা ও রূপোর দাম কমেছে। সাধারণত যখন বাজার পড়ে সোনার দাম বাড়ে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য এবং বিশ্বজুড়ে উত্তেজনা পুরো সমীকরণটি বদলে দিয়েছে। সোনা এবং রূপো উভয়ই সস্তা হয়েছে। রূপোর দাম 5% কমেছে, অন্যদিকে সোনার দাম 1.5% কমেছে। রূপোর দাম প্রতি কেজিতে 11,000 টাকা কমে 2,33,000 টাকায় দাঁড়িয়েছে। এদিকে সোনার দাম প্রতি 10 গ্রামে 1,51,480 টাকায় পৌঁছেছে। 24 ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। আন্তর্জাতিক বাজারে স্পট রূপোর দাম কমে প্রায় 3% কমে গিয়েছে, 72.59 ডলারে নেমেছে। বৃহস্পতিবার সোনার দাম 1% বেশি বেড়ে 19 মার্চের পর সর্বোচ্চ পৌঁছেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইরাক নিয়ে মন্তব্যের পর তা কমে যায়। অন্যান্য মূল্যবান ধাতুও চাপের মুখে পড়ে। প্ল্যাটিনামের দাম 1,928 ডলারে এবং প্যালাডিয়ামের দাম 1,451 ডলারে নেমে আসে। তবে বিশেষজ্ঞদের মত, বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেওয়া আবশ্যক। আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়েছে 2.15%, পাশাপাশি রূপোর দাম 5% কমেছে। ডলার ইন্ডেক্স বেড়ে চলাই এর কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক বাজার বলে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে, অন্যদিকে ডলারের দাম পড়লে সোনার দাম বাড়ে। ফলে যুদ্ধের অস্থির বাজারে মধ্যবিত্তর মুখে এখন হাসি। সাধারণ ক্রেতার পাশাপাশি বিনিয়োগকারীদের মনেও আশার আলো জুগিয়েছে এই পতন। তবে সাম্প্রতিক সময়ে যারা সোনায় বিনিয়োগ করছেন তাদের জন্য এই পতন যথেষ্ট উদ্বেগের। শুক্রবার 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল 14,035 টাকা, অন্যদিকে 24 ক্যারেট সোনার দাম 14,770 টাকা। প্রতি গ্রাম রূপোর দাম 262 টাকা। বৃহস্পতিবার থেকে শনিবারও সোনার উপর দামে ওঠাপড়া লক্ষ্য করা গিয়েছে। সোনার উপর সস্তা হলেও অপরিশোধিত তেলের দাম উল্টো পথে হাঁটছে। তা প্রায় 5.5% বেড়ে ব্যারেল প্রতি 106.47 ডলারে পৌঁছেছে, যা আবার বিশ্বের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সোনা বা রূপোয় বিনিয়োগ করার আগে অবশ্যই ব্যক্তিগত আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত, কারণ বাজারের এই ওঠাপড়া স্বল্পমেয়াদীও হতে পারে। 2020 সালের মার্চে নিফটিতে প্রায় 23% পতন লক্ষ্য করা গিয়েছিল। চলতি বছরের মার্চ মাসে নিফটির 11% পতন হয়েছে। এই অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে সোনার ক্রেতার সংখ্যা হু হু করে নিচে নেমে গিয়েছে। উল্টো দিকে বিক্রেতারা সোনা বিক্রি করতে পারছেন না। আসলে সোনার বদলে ডলারে ইনভেস্ট করাই দুই মূল্যবান ধাতুর পতনের মূলে রয়েছে বলে মত বাজার দর বিশেষজ্ঞদের। অপরিশোধিত জ্বালানি কেনার মূল মাধ্যম হলো ডলার। আগে ব্যারেল প্রতি পেট্রোলজাত জ্বালানি কিনতে যেখানে অনেক কম ডলার দিতে হচ্ছিল, বর্তমানে ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বহুগুণ বেশি ডলার ব্যয় করতে হচ্ছে তরল সোনা কেনার জন্য। ডলার এবং সোনা দুটোকেই গ্লোবাল কারেন্সি হিসেবে ধরা হয়। বিনিয়োগকারীরা সময় সুযোগ বুঝে কখনো ডলার কখনো সোনায় ইনভেস্ট করে থাকেন। আমেরিকায় যখনই ডলারের পতন হয় তখন বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে ঝুঁকে পড়েন, কারণ ডলারের পরিবর্তন হিসাবে একমাত্র সোনাকেই গ্লোবাল কারেন্সি বা আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ধরা হয়। জ্বালানি তরলে ইনভেস্টমেন্ট সেই অর্থে হয় না। এর অন্যতম মূল কারণ পরিবহন খরচ। তবে যুদ্ধের মধ্যে মধ্যবিত্তদের জন্য একটাই স্বস্তির খবর, ডলারের দাম বাড়লেও সোনার দাম কমবে। তাই অপেক্ষা করুন, সঠিক সময় সোনার উপর মতো মূল্যবান ধাতু কিনে ফেলুন। ভারতের টেলিকম সেক্টরে কি আবার নতুন করে আর্থিক চাপ তৈরি হচ্ছে? আর সেই চাপের প্রভাব কি শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের ওপর পড়তে পারে? কারণ 31 মার্চের ডেডলাইন ঘিরে দেশের দুই বড় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এবং টাটা টেলিসার্ভিসেস এক বিশাল অঙ্কের টাকা জমা দিতে বাধ্য হয়েছে।
মোট অঙ্কটা 13,000 কোটিরও বেশি। এই টাকা আসলে কেন দিতে হলো আর এর প্রভাবই বা কী হতে পারে? প্রথমেই আসি এজিআর বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ প্রসঙ্গে। এজিআর হলো সেই রাজস্ব যার ওপর ভিত্তি করে টেলিকম সংস্থাগুলিকে সরকারকে লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ইউজের চার্জ দিতে হয়। বহু বছর ধরে এই এজিআরের হিসেব নিয়ে টেলিকম সংস্থাগুলির সঙ্গে সরকারের বিরোধ চলছিল। এই বিরোধের নিষ্পত্তি করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় টেলিকম সংস্থাগুলিকে তাদের বকেয়া এজিআর বাবদ টাকা মেটাতেই হবে। এরপরেই শুরু হয় কিস্তিতে পরিশোধের প্রক্রিয়া। কিছুটা স্বস্তি দিতে সরকার কয়েক বছরের জন্য একটি মরাটোরিয়াম বা স্থগিতাদেশ দেয়, কিন্তু সেই সময়সীমা শেষ হয়েছে 2026 সালের মার্চে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া টাকা মেটানো বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ভারতী এয়ারটেল প্রায় 9,200 কোটি টাকা জমা দিয়েছে। অন্যদিকে টাটা টেলিসার্ভিসেস দিয়েছে 4,100 কোটিরও বেশি। এই দুই সংস্থাই সময়সীমার আগেই টাকা মিটিয়ে দিয়েছে, যাতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয়। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আদালত অবমাননার অভিযোগও উঠতে পারত। এখন প্রশ্ন, সব সংস্থার ক্ষেত্রেই কি একই নিয়ম প্রযোজ্য হয়েছে? উত্তর হলো না। এই জায়গাতেই সামনে আসে ভোডাফোন আইডিয়ার প্রসঙ্গ। এই সংস্থাটি সরকারের কাছ থেকে বিশেষ স্বস্তি পেয়েছে। তাদের প্রায় 87,695 কোটি টাকার এজিআর বকেয়া 2035 সাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ যেখানে এয়ারটেল ও টাটাকে এখনই টাকা দিতে হয়েছে, সেখানে ভোডাফোন আইডিয়া পেয়েছে দীর্ঘমেয়াদী সময়। এই পার্থক্য কেন? সরকারি যুক্তি হল ভোডাফোন আইডিয়া ইতিমধ্যেই আর্থিক সংকটে রয়েছে, তাই তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে যাতে তারা ব্যবসা টিকিয়ে রাখতে পারে। কিন্তু এয়ারটেল ও টাটার ক্ষেত্রে এই ধরনের কোনো রেয়াত দেওয়া হয়নি। এর ফলে কি প্রভাব পড়ছে? প্রথমত, সংস্থাগুলির ক্যাশ ফ্লো বা নগদ অর্থের ওপর চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে টাটা টেলিসার্ভিসেসের মতো সংস্থার জন্য এই চাপ আরও বেশি, কারণ তারা আগেই আর্থিক সংকটের মুখে ছিল। দ্বিতীয়ত, ভবিষ্যতে বিনিয়োগে প্রভাব পড়তে পারে। টেলিকম সেক্টরে 5G পরিষেবা বিস্তার, অবকাঠামো উন্নয়ন এসবের জন্য বিপুল বিনিয়োগ দরকার। কিন্তু বড় অঙ্কের টাকা এজিআর বাবদ দিতে হলে সেই বিনিয়োগ কিছুটা কমে যেতে পারে। তৃতীয়ত, এর প্রভাব শেষ পর্যন্ত গ্রাহকের ওপরও পড়তে পারে। কিভাবে? যদি সংস্থাগুলির খরচ বাড়ে, তাহলে তারা সেই চাপ পুষিয়ে নিতে ট্যারিফ বাড়াতে পারে। অর্থাৎ মোবাইল রিচার্জ বা ডেটা প্ল্যানের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন টেলিকম সেক্টর দ্রুত বদলে যাচ্ছে। 5G, ডিজিটাল সার্ভিস, ওটিটি সব মিলিয়ে প্রতিযোগিতা তীব্র। এই অবস্থায় একদিকে আর্থিক দায় মেটানো, অন্যদিকে প্রযুক্তিগত উন্নয়ন, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা সংস্থাগুলির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায়, এজিআর বকেয়া মেটানো শুধু একটি আর্থিক লেনদেন নয়, এটি ভারতের টেলিকম সেক্টরের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি বড় ইস্যু। সরকার, সংস্থা এবং গ্রাহক এই তিন পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রেখে কিভাবে এই সেক্টর এগোয়, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।